শিল্প বাণিজ্যের স্টার্টআপের কথা তো সবাই শুনেছেন, কিন্তু সন্ত্রাসের স্টার্টআপের কথা কি শুনেছেন? সন্ত্রাসের সেই নতুন চেহারাই আজ দেখাবো আপনাদের। শিল্পের ভাষায় বোঝাতে গেলে একসময়ে সন্ত্রাসের ভারী শিল্প দেখেছে ভারত। কাসাবের মতো জঙ্গিকে পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারপর নৌকোয় চড়িয়ে আরব সাগর দিয়ে মুম্বাই উপকূলে পাঠানো হয়েছে। কাঁধে AK-47 নিয়ে বাণিজ্য নগরীতে সন্ত্রাস চালিয়েছে পাক জঙ্গি কাসাব। সন্ত্রাসের এই ভারী শিল্প এখন অতীত। আধুনিক এই যুগে শিল্পের মতো সন্ত্রাসেও স্টার্টআপ শুরু হয়েছে। কম খরচে বেশি সন্ত্রাস। সন্ত্রাসের ভারী শিল্প নয়, সন্ত্রাসের স্টার্টআপ। নয়া জামানা, নয়া সন্ত্রাস। বিদেশে বসে ভারতে সন্ত্রাসের ষড়যন্ত্র। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, প্রলোভনের ফাঁদ, সোশ্যাল মিডিয়াতে নানা টাস্ক। ফাঁদে পড়ে জঙ্গি জালে তরুণ তরুণীরা। বিদেশে বসে ভারতে সন্ত্রাসের ষড়যন্ত্রের ফাঁদ। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, সেখান থেকে প্রলোভনের ফাঁদ পাতা হয়। সোশ্যাল মিডিয়াতেই নানান ধরনের টাস্ক। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি কমলিকা সেনগুপ্ত রয়েছেন। কমলিকা, সন্ত্রাসের এই স্টার্টআপ কিভাবে কাজ করে বা সন্ত্রাসের গিগ ইকোনমি কিরকম? দেখো, পুরো নিয়োগ যে প্রক্রিয়াটা সেটাই বদলে গেছে এই সন্ত্রাসের যে ইকোসিস্টেম বলা যেতে পারে সেটার, এবং সেখান থেকেই এটা একটা একেবারে আমূল পরিবর্তন হয়েছে। যেরকম তুমিও বলছিলে, যেরকম আমরা জানি যে কারা সন্ত্রাসবাদী বা কারা টেররিস্ট হয়, যেরকম কাসাব, যাদের একটা নির্দিষ্টভাবে তাদেরকে বলা যেতে পারে মগজ ধোলাই করা হয় এবং তারপর তারা গিয়ে একেবারে সুইসাইড বোম্বার এরকমভাবে তারা এই পুরো জিনিসটা একটা মডিউলের মাধ্যমে তারা এই জিনিসটা কার্যকর করে। কিন্তু এখন কি হলো, কি বদলে গেছে? এখন এই পুরো নিয়োগ প্রক্রিয়াটার একটা বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। সেটা কিভাবে? এই যে ব্যক্তি যে বাইরে বসে আছে বা যে ISI এর সঙ্গে যুক্ত, তারা বাইরে বসে আছে দেশের, তারা কি করছে, বিভিন্ন রকমের ভিডিও দিয়ে, বিভিন্ন রকমের নানান রকমের হিরোইক ভিডিও দিয়ে বা নানান রকমের অন্যরকম ভিডিও দিয়ে ইনস্টাগ্রাম, রেডিট এইসবে অ্যাকাউন্ট খুলছে নিজেদের। আমরা হামামকে দিয়েই ধরতে পারি যে হামাম বা অর্পিতা যারা গ্রেপ্তার হয়েছে আর কিছুদিন আগেই এখান থেকে, তাদেরকে এরা এই ধরনের যারা লোক রয়েছে, যারা ইনস্টাগ্রামে অনেক বেশি রয়েছে এবং যাদের অনেক টাকা কামানোর অনেক ইচ্ছা রয়েছে এবং নানান রকম যাদের সমস্যা রয়েছে, তারা, আমরা জানি যে ঠিক 15ই আগস্টের পরেই আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে এই যে শেহজাদ বাট্টির যে এই যে গ্যাং, এই গ্যাং 200 জনের ওপর লোককে রিক্রুট করেছিল, যাদেরকে আমাদের গোয়েন্দা এজেন্সিরা তারা গ্রেপ্তার করে এবং 14টা রাজ্যে এর তল্লাশি হয়, রেড চলে। এটা কীরকমভাবে হচ্ছে? এটা ঠিক এরকমভাবেই হচ্ছে যে এই গোটা প্রক্রিয়া, আমি যেটা বলছিলাম, বিকেন্দ্রীকরণ হচ্ছে। কিভাবে? যে এক একজনকে এক একটা টাস্ক দেওয়া হচ্ছে, একজনকে নয়। একজনকে বলা হচ্ছে তুমি বন্দুক কেনো, একজনকে বলা হচ্ছে এখান থেকে ওখানে 2 কোটি টাকা নিয়ে যাও, একজনকে বলা হচ্ছে তুমি কিছু কিছু জায়গার ছবি তুলে দাও, আরেকজনকে বলা হচ্ছে তুমি রেলওয়ে স্টেশনে গিয়ে এই ব্যাগটা রেখে এসো। কেউই কিন্তু জানতে পারছে না যে অন্যজন কি করছে। অর্থাৎ প্রত্যেককে একটা ছোট 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 টাস্ক দেওয়া হচ্ছে। আর সেখান থেকেই সন্ত্রাসের গিগ ইকোনমি এই কারণেই বলা হচ্ছে, কারণ প্রত্যেকে জানতে পারছে না যে গোটা মডিউলটা কি, অর্থাৎ তারা যে কাজ করছে এই কাজটা কোন নাশকতা শেষে, অর্থাৎ কোন জায়গায় এই জিনিসটা পৌঁছবে সেটা তারা জানতে পারছে না। তাতে অনেক রকম সুবিধা হচ্ছে। সুবিধা কীরকম হচ্ছে? একজন কাউকে গ্রেপ্তার করে নিচ্ছে, একটা 4-5টা বন্দুক ধরা পড়েছে, সেখানে একজন কাউকে গ্রেপ্তার করে নিচ্ছে পুলিশ। একটা বন্দুক গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে তো সন্ত্রাসের বিষয়টা ভাববে না,
তাই তারা কিছুদিন পরে কেস হচ্ছে, তারা বেলও পেয়ে যাচ্ছে, কেস হচ্ছে, বেল পেয়ে যাচ্ছে, এবং এই বৃহত্তর যে এই যে জাল, এই জালটা সামনে আসছে না, তাই অন্যভাবে কাজ চালানো যাচ্ছে। সুতরাং এই যে গিগ সন্ত্রাসের যে গিগ ইকোনমি, এটাই নতুন স্টাইল, এবং এটা এই হামাম কেসে, এখান থেকে যে হামাম, যে অর্পিতা যে গ্রেপ্তার হয়েছে, সেই কেসে আমরা বেশ কিছুজন আমাদের সূত্র মারফত কথা বলে জানতে পেরেছি যে এটাই এখন নতুন ট্রেন্ড। সঙ্গে থাকো কমলিকা, আমরা দর্শকদের দেখাচ্ছি যে কিভাবে এই যে পুরো সিস্টেম কিভাবে কাজ করে, সন্ত্রাসের ইকোসিস্টেম। দেখুন, মাথাকে আইএসআই, অপারেটর শাহজাদ ভাট্টির মতো লোকজন, হ্যান্ডলারকে রানা, সানি, আর জঙ্গি হামিম মন্ডল, তার সহযোগী কারা? অর্পিতা সরকার, আদিত্য সিং। আমার সঙ্গে সরাসরি কমলিকা সেনগুপ্ত রয়েছেন নিউজ রুম থেকে। কমলিকা, এই সন্ত্রাসের জাল ছড়াতে কেন গ্যাংস্টারদের কাজে লাগাচ্ছে পাক জঙ্গি সংগঠনগুলি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কেন গ্যাংস্টারদের কাজে লাগানো হচ্ছে? কারণ এই যারা অপরাধমূলক কাজের সঙ্গে যারা জড়িত থাকে, বা যাদের আরও অপরাধমূলক কাজ করার ইচ্ছা থাকে, তাদের কাছে তো একটা নেটওয়ার্ক আছে, অর্থাৎ একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা ইকোসিস্টেম পাওয়া যাচ্ছে। তাদের কাছে বন্দুকের সাপ্লাই থাকছে, তাদের কাছে কিভাবে টাকা, বিভিন্ন ফেক কারেন্সি করা যায়, সেই সিস্টেম তাদের কাছে থাকছে। সেখানে এদের সুবিধা হচ্ছে যে বাইরে থেকে সেই সিস্টেমটা তাদেরকে এখানে আনতে হচ্ছে না। তারা রেডিমেড দোকানে গেলে যেরকম জিনিস কিনতে পাওয়া যায়, তাই তারা বিভিন্ন গ্যাংস্টারকে বিভিন্ন জায়গায় তারা গ্যাংস্টারদের তুলছে, বা সেই গ্যাংস্টারে যারা কাজ করতে ইচ্ছুক তাদের তুলছে, সেরকম যারা যুবক যুবতী তাদের তুলছে। তার জন্য যেহেতু একটা রেডিমেড দোকান পাওয়া যাচ্ছে, একজন গ্যাংস্টারের কাছে এই সমস্ত রকমের অপরাধমূলক কাজ কোন রাস্তা দিয়ে হতে পারে, কিভাবে হতে পারে, এই সমস্ত জিনিসটার নেটওয়ার্ক তার কাছে আছে। আর সেই নেটওয়ার্কটাই তাই এরা কাজে লাগাচ্ছে। কারণ এদের প্রত্যেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এরা কোনো না কোনো অপরাধের সঙ্গে যুক্ত। আর তাই সার্বিকভাবে একজনকে ট্রেনিং দেওয়া, মগজ ধোলাই করা, আবার ওইদিকে পাকিস্তানে নিয়ে যাওয়া, সেখানে গিয়ে ট্রেনিং দেওয়া, সেখান থেকে ফেরত আনা, তার থেকে এরকমভাবে ডেভেলপ করাটাই সন্ত্রাসের গিগ ইকোনমি। সঙ্গে থাকো কমলিকা। সন্ত্রাসের জাল ছড়াতে গ্যাংস্টারদের ব্যবহার করা হচ্ছে, সন্ত্রাসের স্টার্ট আপ। সন্ত্রাসের ভারী শিল্প নয়, সন্ত্রাসের স্টার্ট আপ। আমি আবারও যাব কমলিকার কাছে। কমলিকা, হাজারো অপরাধের তদন্ত করতে হয় পুলিশকে, এর মধ্যে কোনটার সঙ্গে সন্ত্রাসের যোগ রয়েছে এটা খুঁজে বের করবে কিভাবে পুলিশ? যথেষ্ট চ্যালেঞ্জিং একটা বিষয়। এটাই একটা চ্যালেঞ্জের বিষয়, এবং এইখানেই পুলিশ এখন সমস্ত যে এজেন্সিরা রয়েছে, কেন্দ্র এজেন্সি, রাজ্য এজেন্সি, তারা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করছে। কেন এটা বলা হচ্ছে যে এটা পুলিশের ক্ষেত্রে চ্যালেঞ্জিং? এই কারণেই বলা হচ্ছে যে কোনো একটা জায়গায় ব্যাংকের ট্রানজ্যাকশন হচ্ছে, সেই ট্রানজ্যাকশনটা একটু সন্দেহভাজন ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশন করতে গিয়ে একটা সাইবার ফ্রডে যাবে, কিন্তু সেই সাইবার ফ্রডের পেছনে যে একটা টেরর ফান্ডিং আছে, সেটা খুব ছোট বা খুব সাধারণ কেস হলে তো সেই জিনিসটা তারা দেখবেন না। এইখানে এই যে সন্ত্রাসের গিগ ইকোনমি মাধ্যমে যে কাজটা হচ্ছে, তারা এইভাবেই কাজটা করতে চাইছে যাতে পুলিশ এবং এজেন্সিদের চোখে ধুলে দেওয়া যায়। যেরকম একটা ছোট একটা যদি 4-5টা বন্দুক পাওয়া যায় একটা জায়গায়, তাহলে সেই জায়গাটা থেকেও একটা কেস হবে, কিন্তু সেই কেসে এনআইএ বা ATS, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, তারা তো সেটাই ইন্টারেস্ট নেবে না প্রথমেই। আর তার জন্যই এই এই রাস্তাটা খোঁজার চেষ্টা তারা করেছিল, এবং এইভাবে বিক্ষিপ্তভাবে, অর্থাৎ অনেক কিছু টুকরোভাবে অনেক দিকে পড়ে রয়েছে, সেটাকে একসাথে যাতে তারা না করতে পারে, তার জন্যই সন্ত্রাসবাদীদের এটা একটা প্ল্যান। কিন্তু এদের যেরকম প্ল্যান, আমাদের যারা গোয়েন্দা এজেন্সি রয়েছে, আমাদের কেন্দ্রের গোয়েন্দা এজেন্সি রয়েছে, রাজ্যের গোয়েন্দা এজেন্সি রয়েছে, এবং এই যে বৈঠক হচ্ছে বারবার, তাতে একটা জিনিস উঠে আসছে, এবং এই জিনিসটাও কিন্তু ভারতের এজেন্সিরা, অর্থাৎ কেন্দ্র রাজ্য, তারা কিন্তু তৎপর এবং তৈরি। কিভাবে? ন্যাটগ্রিড সিস্টেম তৈরি হয়েছে, কেন্দ্র রাজ্য আদান প্রদান বেড়েছে সমস্ত জায়গায়। যেরকম এনআইএ রয়েছে, এনআইএর শ্যাডো SIA, স্পেশাল ইনভেস্টিগেটিভ এজেন্সি, সেটা তৈরি হচ্ছে এখানে। আমরা পশ্চিমবঙ্গেই দেখছি ATS তৈরি হয়েছে, যে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তৈরি হয়েছে। এই স্কোয়াডগুলো তৈরি করার কারণ এটাই, কেন্দ্র এবং রাজ্য, অর্থাৎ একটা যদি গোয়েন্দা বিভাগ থেকে একটা ইনপুট আসে,
সেটা গোটা দেশে যাতে ছড়িয়ে পড়ে, এবং সেই জায়গা থেকে আমরা সাফল্যও দেখতে পেলাম। কি সাফল্য দেখতে পেলাম? এই যে শেহজাদ বাট্টি, যারা এই একটা নাশকতার ছক করেছিল, 200 জন এদেরকে গ্রেপ্তার করা হয় ঠিক স্বাধীনতা দিবসের আশপাশ দিয়ে, এবং তারপরে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সেটা টুইট করে। সুতরাং কেন্দ্র রাজ্য একসঙ্গে, কারণ এটা কিন্তু খুব টাফ জব, যে কোনো ছোট জায়গায় একটা খুব ছোট ঘটনাকেও ছোটভাবে এখন আর দেখতে পাচ্ছে না গোয়েন্দা এজেন্সিরা। বেশ, ধন্যবাদ কমলিকা।